আনিস আলমগীর, আজকের প্রসঙ্গ কিন্তু এটা নতুন করে বলার কিছু নেই। গত 3-4 দিন ধরে এই প্রসঙ্গ ছিল। সেটা হলো যে ডাকসু নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, জাকসু নির্বাচন। এ সময়ে আলোচনার বিষয় হতে পারতো জাতীয় নির্বাচন, কিন্তু আমরা দেখলাম যে ডাকসু এবং জাকসুর যে ফলাফল যেটা হচ্ছে, সেই ফলাফল আমাদের জাতীয় নির্বাচনকেও যেন একভাবে প্রভাবিত করছে বলে অনেকে মনে করছে। অনেকে আনন্দিত হচ্ছেন, অনেকে উল্লসিত হচ্ছেন, অনেকে ভাবছেন যে তাদের জন্য বোধহয় একটা সম্ভাবনার দুয়ার খুলে গেল। অনেক কিছু হুম। হচ্ছে। তো এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করছেন? আগে আপনি ডাকসু নির্বাচন নিয়ে বলেন, তারপরে আমরা জাকসুদের প্রসঙ্গে আসবো। ডাকসু নির্বাচন আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। দুইটা মানে বিপরীতধর্মী হয়ে গেল। ডাকসু খুবই শান্তিপূর্ণ একটা নির্বাচন হয়েছে, এবং নির্বাচনের পুরো প্রক্রিয়া যদি আপনি চিন্তা করেন, সেটা তো মানে তারা যথেষ্ট আপনি বলবো যে পক্ষপাতহীন ইলেকশন করার চেষ্টা করেছে, সেটা প্রতিফলিত হয়েছে। ইলেকশনের দিনে ভোট গণনা নিয়ে একটা উত্তেজনা ছিল, রেজাল্ট নিয়ে, রেজাল্ট পাল্টে ফেলে কিনা, এই ধরনের একটা উত্তেজনা ছিল। এছাড়া দুই চারটা গোলযোগ হয়েছে, সেটাকে খুব বড় করে দেখার কিছু নাই। 40,000, প্রায় 40,000 ভোটারের মধ্য দিয়ে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যে আমাদের ডাকসু নির্বাচনটা আহ, শান্তিপূর্ণ হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে। যদিও জাতীয়তাবাদী ছাত্রদল এই রেজাল্টকে মানে আহ, মেনে নিতে পারছে না, বাট জাতীয় বিএনপি থেকে এটাকে অভিনন্দন জানানো হয়েছে, সেটা একটা বড় মানে পাওনা। বিএনপির নেতারা অভিনন্দন জানিয়েছে, আমি দলীয়ভাবে জানিয়েছি কিনা জানি না। তো সেদিক থেকে এটা সৌহার্দ্যপূর্ণ ছিল আমি বলবো। আর জাতীয় রাজনীতিতে তো তার প্রভাব আছেই, সেটা তো আহ, বলার অপেক্ষা রাখে না। কারণ জাতীয় রাজনীতিতে তো প্রভাব না, বরং জাতীয় রাজনীতির প্রভাব এখানে আছে। উল্টা হয়েছে। প্রত্যেকবার আপনারা যখন ইউনিভার্সিটি ছিলেন, তখন আপনাদের ইলেকশন গুলো জাতীয় রাজনীতিতে প্রভাব পড়বে কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। এখন হচ্ছে জাতীয় রাজনীতির প্রভাব এখন ডাকসুতে পড়েছে। ডাকসুতে ছাত্রলীগ ছিল না। ছাত্রলীগের অনুপস্থিতিতে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, তারা অলমোস্ট একই মতাদর্শের। এখানে ছাত্র শিবিরকে আহ, স্বাধীনতা বিরোধী, বা জামাত যেহেতু স্বাধীনতা বিরোধী, তাদের সাথে আহ, তাদের সাথে ট্যাগ করে যেভাবে মানে করা হয়েছিল আর কি, সেই ট্যাগটা এখানে খুব কার্যকর হয়নি। কার্যকর হয়নি এই কারণেই যে যারা এই ট্যাগের বিপরীতে যারা আছে, বাম রাজনৈতিক দলগুলো ছাড়া প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল এখানে ছাত্রদল। তো ছাত্রদলের তো স্বাধীনতার পক্ষে ভূমিকা ভালো ছিল না গত 1 বছর ধরে, যদি পর্যালোচনা করা হয়। বরং তাদের ভূমিকা ছাত্র শিবির থেকেও অনেকাংশে খারাপ ছিল। ছাত্র শিবির তো প্রকাশ্যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো বাজে কথা বলে নাই, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে নাই, এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো ধ্বংস নিয়ে তা উল্লাস করেনি। যেটা যেটা ছাত্রলীগ সংগঠনগত ভাবে মানে নাম দিয়ে দিয়ে করেছে। আহ, তাদের নেতা কর্মীরা যেভাবে করেছে, বা এনসিপিও এখানে ছিল। কিন্তু ছাত্র শিবির অবশ্যই ছিল সব কয়টা অপকর্মের মধ্যে, কিন্তু তারা দলীয়ভাবে সে দায়িত্ব নেওয়ার মতো, আপনি অভিযুক্ত করার মতো কোনো কর্মকাণ্ড তারা দেখায়নি। জামাতও একই একই স্টাইলে ছিল। তো সার্বিকভাবে আমি এটা এই জন্যই বলছি যে মানে যারা স্বাধীনতার পক্ষ শক্তি হেরে গেছে, এবং স্বাধীনতার বিপক্ষ একটা শক্তি এত বছর পরে ডাকসুতে চলে আসলো, এটা নিয়ে খুব মানে বিষণ্ণ। আমি তাদের উদ্দেশ্যে বলছি, এখানে বিষণ্ণ হওয়ার কিছু নাই। যারা জিততেন তারাও একই জিনিস ছিলেন, তারা নতুন কিছু না। এখানে নতুন কিছু হতো যদি আপনি বাম রাজনৈতিক দলগুলো কে যদি গুরুত্ব দেওয়া হতো সেখানে। ঠিক আছে, ছাত্রলীগ নাই, অন্তত প্রগ্রেসিভ আরেকটা দল ছিল, আরেকটা গোষ্ঠী ছিল, ওদেরকে দিতে পারতেন। কিন্তু এগুলো সবকিছু হয়নি, কারণ ছাত্র শিবির দীর্ঘ পরিকল্পনার মধ্য দিয়ে এই নির্বাচনে বিজয়ী হয়েছে। তারা ডে 1 থেকে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে আসছে। আপনি খেয়াল করলে দেখবেন এখন জামাত এই ইলেকশনের জন্য খুবই উদ্গ্রীব ছিল, সেটাও তো বোঝা যায়। কারণ জামাত জামাত অধ্যুষিত যে সমস্ত ইউনিভার্সিটি গুলো আছে, সেগুলোতে তারা ইলেকশন হচ্ছে। কোনো সারা বাংলাদেশে তো কোনো অন্য কোনো ইউনিভার্সিটিতে ইলেকশন হচ্ছে না। তার মানে আপনি দেখেন, এটা হলো, তারপরে জাকসু, তারপরে আর দুইটা আসছে, সেই দুইটাতে তো আগে থেকেই ছাত্র শিবির মানে স্ট্রং। তো সব দিক থেকে জামাত এটা বুঝাতে চায় যে
তার আজকে যে মনে করেন জাকসুতে ইলেকশন রেজাল্ট হবে, সেখানেও দেখা যাবে ছাত্র শিবির জিতছে। তো এখন আমরা যখন কথা বলছি তখনও রেজাল্ট দেয় নাই। তো জি। সব দিক থেকে বলতে গেলে জামাত এখানে একটা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। না, এখানে একটা প্রশ্ন কিন্তু অনেকে বলেছেন যে দীর্ঘদিন তো আপনার এই ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছিল না, কিন্তু এখন যে বিপুল ভোটের ব্যবধানে তারা বিজয়ী হলো, তাহলে কি এটা এই ফল থেকে ধরে নিতে হবে যে গত 1 বছরে তাদের সাংগঠনিক দক্ষতা এতটাই বেড়েছে যে তারা এত বেশি ভোট পেয়েছে? অথবা যে 11,000 ভোট পেয়েছেন ভিপি, এটা কি পুরোটাই ছাত্র শিবিরের ভোট, নাকি এটা কি ছাত্র শিবিরের সাফল্য, নাকি অন্য অন্য দলগুলোর ব্যর্থতা? এই এই ভোটের ফিগারটাকে আপনি কিভাবে এই জাস্টিফাই করবেন? এটা তো তাদের ঘরে গেছে, যেহেতু তাদেরই সাফল্য। কে দিয়েছে কার না দিয়েছে সেটা নয়। ইলেকশনে তো এমন হয় যে শত্রু শত্রু আমার মিত্র হয়ে যায়। সেদিক সেদিক থেকে তারা যারা জাতীয়বাদী ছাত্র দলকে প্রতিহত করতে চাইছে তারা দিতেই পারে এখানে। আবার যারা শিবিরকে প্রতিহত করতে চাচ্ছে তারা ইয়েকে দিয়েছে, ছাত্র দলকে দিয়েছে। তার প্রমাণ তো জগন্নাথ হলে দেখা যাচ্ছে। জগন্নাথ হলে শিবির মাত্র 10 সিট পেয়েছে, বাকিরা বাকি হুম, 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 বাকিরা সমস্ত ইয়ে পেয়েছে। তো এটাতেও তো একটা বড় প্রমাণ হয় যে যে তারা এখানে শত্রু শত্রু আমার মিত্র, সেই স্টাইল ইলেকশন হয়েছে। জগন্নাথ হল আপনি জানেন যে একটা সংখ্যালঘু অধ্যুষিত হল। তো সেখানে তারা জামাত শিবিরকে যে পরিমাণ ঘৃণা করে, বা তারা তারা যে সমস্ত পয়েন্ট গুলো এখানে তুলে ধরেছিল, যে আমাদের বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সঙ্গে এই ছাত্র সংঘ এবং যাদের এখন উত্তরসূরি ছাত্র শিবির তারা জড়িত ছিল, তো তাদেরকে তো আমরা ভোট দিতে পারি না। আর দ্বিতীয়ত ছাত্র দলের একজন বড় নেতা ওই হলে থাকে, বা আমার সম্ভবত সভাপতি। তো সেই 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 কারণে সভাপতি, ইয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। তো সেদিক সেখানে, থেকেও হ্যাঁ। একটা প্রভাব, সেদিক থেকেও একটা ইয়ে প্রতিফলন আছে। তো আসলে এখানে বড় ধরনের যে অভিযোগ উঠছে সেটা হচ্ছে ছাত্রলীগ কি তাদেরকে ভোট দিয়েছে কিনা। তো এই প্রসঙ্গে জি। আমি এর আগেও বলেছি, ছাত্রলীগ যদি ভোট দিয়ে থাকে অন্যায় কি করেছে। এবং ছাত্রলীগ তো এদেরকে আগেও আশ্রয় দিয়েছিল। এদের এত বড় বড় সড় হয়েছে ছাত্রলীগের ছায়াতলে থেকেই। এদের বড় বড় হুম, নেতা হুম, যেগুলো হুম, আছে হুম, হুম, সবগুলো তো হুম। একসময় ছাত্রলীগের ছায়াতলেই ছিল। রাইট, রাইট, যেটা রাইট। যদিও তাদের লুকানো পরিচয় ছিল, তারা এমন নয় যে ছাত্রলীগ করতে গিয়েছিল। তারা তাদের স্ট্র্যাটেজিক প্রয়োজনে সেখানে গিয়েছিল, এবং সেটা তারা যথাযথ প্রতিফলিত করেছে। আর এই যে এতগুলো ভোট আমরা যে মনে করি যে এমনি এমনি 2 দিনে হয়ে গেছে, তা না। ছাত্র শিবির আপনি কিন্তু একটা শৃঙ্খলিত একটা রাজনৈতিক দল, এটা আপনাকে স্বীকার করতে হবে। সে বাচ্চা থেকে শুরু করে, এই জি। বাচ্চা থেকে শুরু করে করে একটা ইয়ে করছে, তারা একটা জেনারেশন নিয়ে নিয়েছে। একটা হুম, হুম, জেনারেশনকে হুম, শিবির করার জন্য তারা তাদের শ্রম নিয়োজিত করেছে। এবং আমাদের কাল থেকে আমরা দেখেছি যে আমাদের কালেও এই জেনারেশন, আমরা স্কুলে স্কুলে যখন গিয়েছি তখন আমাদের থেকে ওরা সাইন নিয়েছে। তার মানে কি, আমরা তো কিছুই জানতামই না, আমাদের বড় ভাই এসে সাইন নিয়ে গেছে। যে বড় ভাই সাইন নিয়ে গেছে সেই বড় ভাইও শিবির করে না। তো তার রাইট, মানে রাইট। ওরা একটা, আপনি জানি না আপনাদের সময় ছিল কিনা, সব ছিল, ছিল, ছেলেদের ছিল, থেকে, ছিল সব ছিল। ছেলেদের থেকে সাইন হ্যাঁ। নিয়ে নিতে। কিন্তু আমি এদেরকে দেখেও নাই আর। তো এটা হচ্ছে বিষয়, ওরা শুরু থেকে এটা করে থাকে। ওরা একটা ভালো ছাত্র যারা থাকে তাদেরকে টার্গেট করে। ওরা যা ভালো ফ্যামিলির ছেলে যারা থাকে তাদেরকে টার্গেট করে। ওরা গরিবদেরকে টার্গেট করে। ওদের বাসা বাড়িতে আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি একটা, এটা ইনভেস্টিগেশন একটা হওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রগুলো আছে তাদের একটা ডাটাবেজ তাদের কাছে আছে। এই ডাটাবেজে কার বাড়ি কোথায়, কোন ফ্যামিলির ছেলে, সেগুলো আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, তাদের বাড়িতে ল্যাপটপ চলে গেছে অনেকের। অনেকে যে সাহায্য পাওয়ার পেয়ে গেছে। আমি একটা বেসরকারি ইউনিভার্সিটির কথা বলবো, এই মেডিকেল ইউনিভার্সিটি। আমার পরিচিত একজন, সে ছাত্র শিবির করতো না। সে সিটি কলেজের একটা ছাত্র ছিল। তো আমি পরে শুনলাম যে সে শিবির হয়ে গেছে। আমি এটা শুনে মানে খুব আশ্চর্য হলাম যে তুমি কিভাবে শিবির হলা। বলে যে দেখেন, আমি যখন টিকলাম তখন আমার বাড়িতে চলে গেছে। ওর বাড়িটা বলবো না আমি, তো ওর বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে অ্যাপ্রন এবং তার জন্য আর কি কি উপহার সবগুলো দিয়ে এসেছে। তো বললো যে এরপরে যখন এখানে আসলাম তখন ওই যে ওদের এই যে সাপ্তাহিক যে পরিক্রমা, নামাজ পড়া, এই যে দাওয়াতে হুম। যাওয়া, এই যে পুরো প্রক্রিয়ায় তাদেরকে জড়িয়ে ফেলেছে। আমি গতকাল একজনের সাথে কথা বললাম, আমার আরেক পরিচিত ছোট ভাই। সে তার 2 ভাইকে শিবিরে দিয়ে দিচ্ছে। আমি যে কেন দিচ্ছে, কয় যে ওরা একটু নষ্ট হয়ে যাচ্ছিল, তো ওইখানে গিয়ে তারা ওদের এই কলের মধ্যে পড়ে যাবে।
যে ও শিবির যদি করে সে রুটিনের মধ্যে পড়ে যাবে, আমাদের রুটিন মেনটেন করতে হয়, এই এই সপ্তাহে কি করেছো, ওই সপ্তাহে কি করেছো। এবং সত্যিকারের কথা, যে মেডিকেল স্টুডেন্টের কথা বলছি, সেও বললো একই কথা, বলে যে সপ্তাহে কি করতে হয় না করতে হয় এগুলো সব ওদের খাতা আছে, খাতাতে এটা ইয়ে করতে হয়। আচ্ছা, তো এখন একটা আপনি আমাকে একটা কথা বলেন। আগে কিন্তু একসময় বলা হতো যে শিবির মানে, আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম তখন আমাদেরকে একটা ধারণা দেওয়া হতো এবং আমরা জানতাম যে শিবির মানে হলো ধর্মান্ধ একটা গ্রুপ, শিবির মানে হলো রক কাটা একটা গ্রুপ, এই যে একটা ইমেজ ছিল। এখন যেন মনে হচ্ছে ওরা কিন্তু আপনার ওয়েলফেয়ারের দিকে যাচ্ছে, মানে স্টুডেন্টদের কি সে ভালো হবে, স্টুডেন্টদের। হুম যেমন ধরেন এইবার ঢাকা ডাকসুতে যেটা হলো, শিবিরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটা হলো তারা ওয়াটার পিউরিফাইং মেশিন দিছে, এগুলি দিছে। আচ্ছা, এটা হুম দিয়ে থাকে, হুম এটা খারাপটা কি করছে? আমি কিন্তু বুঝতে পারছি না। আবার ধরেন পাশ করার পরে তারা কিন্তু হুম রায়ের বাজার গেল, ওখানে যে তারা ওখানে মানে কবর জিয়ারত করলো। তারপরে বিভিন্ন সাবেক যারা ভিপি ছিলেন, মান্না ভাইয়ের সঙ্গে শুনলাম যে নাকি দেখা করেছেন, নূরের সঙ্গে হুম দেখা করেছেন। এই যে প্র্যাকটিসটা, এটা তো এক ধরনের সৌজন্যতা, এটা তো এক ধরনের হুম ভদ্রতা। এতে হুম। খারাপটা কি? মানে এতে আপনি কোনো এটাকে আপনি কিছু, কি মনে করেন শিবিরের কি তাহলে ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, আগের তুলনায় অন্যভাবে হচ্ছে? শুনেন, শিবিরের ক্যারেক্টার আগেও এটা ছিল, কিন্তু ওরা ক্ষমতার দাপটের জন্য, ক্ষমতা আহরণের জন্য এরা সহকর্মীকে গলা কেটেছে, এরা রক কেটেছে। এই প্র্যাকটিস যে ওরা করেছে এটাতে কোনো সন্দেহ নাই, এবং এটা আমাদের সময় করেছে। চিটং রাইট। ইউনিভার্সিটিতে করেছে, চিটং কলেজে করেছে, ওরা রাজশাহী ইউনিভার্সিটিতে করেছে। এরশাদ বিরোধী পুরো পিরিয়ডে তারা এই এই সমস্ত হাঙ্গামা করেছে ছাত্র সংগ্রাম পরিষদের সঙ্গে, এবং তাদের রাইট। সাংগঠনিক বৃদ্ধি বাড়িয়েছে। তারা এতটাই বেপরোয়া, চিটং এবং রাজশাহী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির চারপাশে তো বিয়ে শাদী করে বসে আছে। তো ঢাকা ইউনিভার্সিটিতে বিয়ে বিয়ে কোথায় মগবাজারে করলে করতে পারে, বাকিগুলো করতে আমি জানি না। তো এরা যে বিয়ে শাদীর রাজনীতি, তো এরা বিশ্বাসী ছিল, ফ্যামিলি বন্ডিং। রাইট। এই যে জাহাঙ্গীরনগরে আপনি যান, চারপাশে যান, শিবিরের পোলাদের শ্বশুর বাড়ি পাবেন, রাজশাহীতে পাবেন, চিটাগাং এ পাবেন। তো এই ওয়েলফেয়ার যেটা বলতেছেন, এটা পাশাপাশি চলছিল। ওইটা তো ওই সময় ওইটা বেশি হাইলাইট হয়েছে। এখন ওরা দেখতেছে যে ওরা সংখ্যায় বেড়ে গেছে, এখন আর রক্ষাটা মানে প্রতিরোধ করার দরকার নাই। আর যাদেরকে প্রতিরোধ করবে তাদের আইডিওলজি তো ঠিক নাই, তারা তো একজন একদিকে যাচ্ছে, তারা তো ডিরেইলড, তারা তো টাকা কামানোর মধ্যে চলে গেছে। ছাত্রদল মানে ছাত্রলীগ, এদের মধ্যে কোনো পার্থক্য তো দেখি না। আর বামরা যারা ছিল, যারা সম্ভাবনাময় ছিল সবচেয়ে এখানে পিওর, তাদের সাথে যাদের প্রতিদ্বন্দ্বিতার অংশ ছিল তারা তো ছোট হয়ে গেছে। শিবির কোনোদিন ছাত্র দল এবং ছাত্র লীগকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে নাই, তারা সবসময় বামদেরকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করছে। কিন্তু এই বামরা এখন ক্ষয়িষ্ণু, ওদের ওদের তো কোনো অস্তিত্বই বলতে গেলে ওইভাবে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে তার নিজের উদ্যোগ, নিজের ক্যারিশমায়, যে ম্যাকমাল্লার, সে নিজের ক্যারিশমায় 5,000 ভোট পেয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা যদি আমরা যদি সত্যিকার অর্থে মানুষের কথা বলি, আমাদেরকে ভোট দেবে, আমাদের দিন শেষ হয়ে যায় নাই। কিন্তু আমরা ভাগ রাইট। হইতে 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 টুকরা টুকরা হয়ে গেছে। ছাত্রফ্রন্ট একটা ছিল, ছাত্র ইউনিয়ন একটা ছিল, মোটামুটি শক্তি, বাসদ, জাসদ, বাসদ, বাসদ, সিপিবি, সিপিবি। এরাও যদি একটা শক্তি থাকতো তাহলে একটা কিছু হতো। এদের মধ্যে আবার চার টুকরা হয়েছে। তো কিভাবে এরা এরা কিভাবে এরা কিভাবে শিবিরকে প্রতিরোধ করবে? এবং শিবিরকে রাইট। প্রতিরোধ করার জন্য অর্থনৈতিক ভিত্তিও তো এদের নাই। শিবিরের যে অর্থনৈতিক ভিত্তি, সেটা তো নাই। শিবিরের যারা পুরনো তারা তো টাকা পয়সা দেয়, এখানে তো কোনো হুম। টাকা পয়সার নিয়ম নয়। এবং শিবিরের যে আরেকটা যে জিনিস, সে বিপদে পড়লে তাদের চাকরিও তো দেয়, হুম। তার খাওয়া হুম। হুম। দাওয়ার তো চিন্তা নাই। শিবিরে আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে 24-এর আন্দোলনে যত শিবির মারা গেছে, এদেরকে নিয়ে জামাত কোনো ইয়ে করেছে? আমাদের এই কর্মী, আমাদের ওই কর্মী। ঠিকই তো, জামাতের আমির আপনি খেয়াল করে দেখেন, আবু সাইদ থেকে শুরু করে সবগুলোর বাড়িতে গেছে, ওইগুলোর বাড়িতে গেছে যেগুলো শিবির করতো, এবং যথাযথ টাকা দিয়ে আসছে, যথাযথ। ওরা চুপ, ওরা ওদের ওদের ফ্যামিলিকে দুশ্চিন্তা করতে হচ্ছে না। তো রাজনীতি তো আসলে এটা হওয়া উচিত, শুধুমাত্র 71-এর ট্যাগের জন্য আমরা তাদেরকে বিরোধিতা করছি, এবং আমাদের বিরোধিতাও ভ্যালিড, কারণ যতদিন পর্যন্ত তারা 71-এর অপকর্মের জন্য মাপ না চাইবে ততদিন পর্যন্ত এটা বলে যাব। ওইটা ওইটা মাপ না চাওয়া পর্যন্ত তাদেরকে আলবদর, আল শামস, রাজাকার, এই ট্যাগ, এই এই দায়িত্ব থেকে তাদেরকে মুক্তি পাচ্ছে না। এবং তাদের লজ্জা হওয়া উচিত, তাদের অপকর্মের এই দায়িত্ব তারা নতুন প্রজন্মের ঘাড়ে দিয়ে দিয়েছে। যে ছেলেটাকে আমি আলবদরের সহযোগী বলবো, সে তো আলবদরের সহযোগিতা না, ইভেন তার আব্বু ওইসব স্বাধীনতার সময় ছোট ছিল। এই জেনজি রাইট। যেগুলো এখন আছে, এই জেনজি তো আমাদের ছেলে মেয়েরা, আমার দুই ছেলে রাইট। মেয়ে জেনজি। তো জেনজিদেরকে আমি কিভাবে বলবো রাজাকার? আমারটা যদি রাজাকার না হয়, ওরটা, আমার আরেক বন্ধুরটা রাজাকার কিভাবে হয়? না তো। তো রাইট। জামাত শিবির একটা
অপশক্তি, এরা 71-এ যে অপকর্ম করেছিল তার দায় দায়িত্ব নতুন জেনারেশনের উপর দিয়ে দিচ্ছে, এবং এদের মাথাতে ঢুকিয়ে দিয়েছে যে ওরা কিছু করে নাই। আমি বলবো যে হুম এই জেনজিদেরকে আজকে আমি অনুরোধ করবো, তোমরা তোমাদের পূর্বসূরি যারা আছে তাদেরকে প্রশ্ন করো, তোমাদের অপকর্ম কেন আমরা নিতে হবে? তোমরা যে রাইট। হত্যা করেছো, তোমরা যে আর্মির সহযোগী ছিলে, সেগুলো তো প্রমাণিত, দলিল আছে। তোমরা এত দলিল আমাদের পড়তে দাও, সেটা পড়তে দাও না কেন? তোমাদের পাকিস্তানি জামাতে ইসলামের বইগুলো আমাদের পড়তে দাও, এখানে তো আছে তোমাদের, তোমরা যে কত সুকর্ম করেছো বাংলাদেশে সেগুলোর বর্ণনা তো আছে। এবং সেই বর্ণনার ফলও তো আমরা দেখলাম, ডাকসুতে জিতার সঙ্গে সঙ্গে জামাতে ইসলাম অভিনন্দন জানায়। বাহ রাইট, বাহ বাহ। পাকিস্তান জামাত ইসলাম। হ্যাঁ। আচ্ছা, এখন আমার শেষ প্রশ্নটা বলেন আপনি আমাকে, এই যে ডাকসু নির্বাচন হলো এবং তার যে ফলটা আমরা পেলাম, এখান থেকে আমাদের যে আগামীতে মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্নে বিভোর যে বিএনপি, এই বিএনপি শিক্ষা নেওয়ার কিছু আছে কিনা? বিএনপি তো পুরোটাই শিক্ষা নেওয়া উচিত। 5 আগস্টের পর থেকে জামাতে ইসলাম বাংলাদেশের মানুষের প্রতি কোনো আঘাত করে নাই। যারা পরাজিত হুম, শক্তি তাদেরকে আঘাত করেছে, বাট আপনি যদি সেটা বিএনপির সাথে তুলনা করেন, 90 আর 10, বিএনপি 90% করছে, ওরা 10% করছেন। বিএনপি 90% চুরি দাঁড়ি বাটপারি দখলদারিতে ছিল, জামাতকে আপনি দলে 10% দিতে পারেন। এই যে ভুয়া মামলা, 90% ভুয়া মামলা করছে বিএনপির লোকেরা, মবগিরিতে বিএনপির লোকেরা এবং এনসিপির লোকেরা। জামাত এখানে আছে কিন্তু তারা গা দেখায় নাই। জামাত বরং আপনি মবগিরি করেছেন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে এসছে। তো এই যে রাজনীতি, বিএনপি তো এখানেই তাদের কাছে পরাজিত। এবং এবং আপনি গ্রামে গঞ্জে যায় দেখেন, টোকাই শ্রেণীর ভাত পাইতো না খাইতে, আপনার বাড়িতে কাজ করছে, এইগুলা এখন এই 5 আগস্টের পরে টাকা পয়সা দিয়ে এমন হয়েছে যে আপনাকে চ্যালেঞ্জ করে, আপনাকে বলে ফকির নির্বোধ, ফকির নির্বোধে আপনাকে বলে ফকির নির্বোধ। দিস ইজ দ্য কালচার অফ বিএনপি, এবং তারা এটা প্রতিষ্ঠা করেছে 5 আগস্টের পর থেকে। যে এদেরকে প্রতিরোধ করার জন্য মানুষ সম্মিলিতভাবে জামাত রাজাকার কি না সেটা দেখবে না, এবং আওয়ামী লীগ সহ ভোট দেবে জামাতকে। এবং ভোট দেওয়া আমিও মনে করি উচিত, কারণ বিএনপি যতদিন তাদের এই কালচার চেঞ্জ না করবে, এই যে বিএনপি তার ফকিনীর পুতদেরকে যতদিন পর্যন্ত গ্রেপ্তার এবং সাজা না দেবে, সাজা দিচ্ছে, 7,000-কে সাজা দিয়েছে, 7,000-কে সাজা দিয়েছে এবং এদেরকে দল থেকে বের করেছে। কিন্তু ওরা ঠিকই চাঁদাবাজি করছে, ওরা ঠিকই প্রতিবেশীর গায়ে ঘরে হামলা করতেছে, বাড়ি হামলা করতেছে, জমি দখল করতেছে। এবং এদের সবচেয়ে বড় সহযোগী হচ্ছে থানার ওসি গুলো। সব কটা থানার ওসি ওইখানে যায়, প্রথমে খুঁজে বিএনপির নেতা কে আছে, কারণ এদেরকে মক করবে না, আদারওয়াইজ বলবে যে তুই কোথা থেকে এসেছিস, তুই নিশ্চয়ই আহ, আহ, ইয়ের স্বৈরাচারের দোসর, যেটা আপনি পটিয়াতে দেখছেন, পটিয়াতে দেখছেন রাইট। না? যে হুম হুম কারণ সরকার এদেরকে প্রটেক্ট করে না, সরকার এদেরকে ওই এই যে পুলিশগুলোকে প্রটেক্ট করা উচিত তার আহ, এই স্বাধীনচেতার জন্য, তার নিজের বলে নীতিবোধের জন্য। থাকার জন্য, সেটা হুম করে হুম না। তো করে না, হুম তো হুম, এরাও এদের আশ্রয়ে থাকে। এখন খুবই রাইট মানে চোরে চোরে খালাতো ভাই, ও চুরি করছে, এ শেয়ার পাচ্ছে। এইভাবেই রাইট। পুরো বাংলাদেশটা এখন ধ্বংসের পথে আছে। এই ধ্বংস থেকে উদ্ধারের জন্য এখন ইলেকশনের কথা বলা হচ্ছে। ইলেকশন করেও কি লাভ হবে? একই তো ঘটনা, একই পুনরাবৃত্তি হবে। ইলেকশন ঠিক মতো হবে কিনা সেটা নিয়ে মানুষ শঙ্কিত। কিন্তু আমি মনে করি যে বিএনপি যদি তার রাজনীতি এটা অব্যাহত রাখে, তার রেজাল্ট তারা ফেব্রুয়ারিতে পেয়ে যাবে। এবং তাদের দলীয় প্রধান নেই, দলীয় প্রধান দেশের বাইরে অবস্থান করছে, রিমোট কন্ট্রোল নেতৃত্ব চলতেছে, আর কেউ কাউরে পাত্তাই দেয় না। এবং আমরা যে এগুলো বলছি, এগুলো আমরা তাদের কাছে শত্রু, আমরা তো চক্ষুশূল এখন, যে আপনারাও জামাতকে সমর্থন করছেন। আমরা জামাতকে সমর্থন করছি, আপনারা বাধ্য করছেন। আমাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, আমার ফ্যামিলি যখন আক্রান্ত হবে আপনার দলের টোকাই দ্বারা, তখন আমরা তো চুপ থাকবো না। আপনি কি করছেন সেটা খোঁজ নেন, আপনি আপনার গ্রামে খোঁজ নেন, আপনার উপজেলায় খোঁজ নেন, আমার উপজেলায় খোঁজ নেন, ওখানে কি হচ্ছে, কেন ক্ষুব্ধ আমরা। হুম। জনাব শওকত মাহমুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব শওকত মাহমুদ, আজকে সবচেয়ে আলোচিত যে বিষয়টা আপনি নিশ্চয়ই জানেন এবং এটা নিয়ে বহু আলোচনা হয়েছে এর মধ্যে, সেটা হলো ডাকসু নির্বাচন। বেশ কিছুদিন বিরতি দিয়েই একটা ডাকসু নির্বাচন হলো। এটা নিয়ে অনেকেরই নানা ধরনের চিন্তা ছিল, অনেকে নানা ধরনের ব্যাখ্যা ছিল।
এবং এটা আমাদের জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা এটা নিয়ে আলোচনা ছিল। এবং সবশেষে আমরা একটা ডাকসু নির্বাচন হয়ে গেল, পেলাম। এটা নিয়ে অনেক আপনার আশঙ্কাও ছিল, শঙ্কাও ছিল যে শান্তিপূর্ণ হবে কিনা, কিন্তু সব মিলে আমরা একটা শান্তিপূর্ণ ডাকসু নির্বাচন পেলাম। এবং যে ফলটা আমরা দেখলাম, শিবির প্রায় পূর্ণ পূর্ণ প্যানেলে তারা জিতেছে। একটা ভূমিধ্বস বিজয় আমরা বলতে পারি। যে দুই একটা পোস্টে তারা হেরেছে, সেগুলোও তারা প্রধান প্রতিদ্বন্দ্বী যে ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্র, তাদের কাছে হারেনি, স্বতন্ত্রর কাছে হেরেছে। এবং তারও চেয়ে বড় কথা যে বিএনপির যে সংগঠন জাতীয়তাবাদী ছাত্র, তাদের রীতিমতো ভরাডুবি হয়েছে। এই যে নির্বাচনটা হলো, এই যে ফল হলো, এই ফলটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। প্রথমেই আমি এই শান্তিপূর্ণ ডাকসু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই। যারা আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীতে দায়িত্ব ছিলেন তাদেরকে অভিনন্দন জানাই। দ্বিতীয়ত, যারা বিজয়ী হয়েছেন এবং যারা বিজিত, উভয় পক্ষকে ধন্যবাদ জানাই। যে একটি আমি মনে করি যে একটা বিনা উত্তেজনায়, বিনা রক্তপাতে আমরা এমন একটা নির্বাচন দেখেছি। এবং এই নির্বাচনের ফল নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছেন, কিন্তু ভেতরের বিষয়টা কতখানি হেঁটে দেখছেন এটা নিয়ে আমার একটা সন্দেহ আছে। কারণ এই বিজয়টা আমার দৃষ্টিতে একটা প্রলয়ঙ্কারী বিজয় হয়েছে ছাত্র শিবিরের জন্য। কিন্তু এই বিজয়টাকে একদম অপ্রত্যাশিত ছিল এটা বলা যাবে না। কারণ কোটা আন্দোলন থেকে শুরু করে তারপর জুলাই বিপ্লবের থেকে শুরু করে যদি এই পর্যন্ত আসে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে চেতনায় তারা সমৃদ্ধ হয়ে আছেন, সেই চেতনারই তারা একটা স্ফুরণ ঘটিয়েছে। ব্যাখ্যাটা আমি অন্যভাবে দিতে চাই। আজকের বিজয়ে আমরা অনেকেই দেখছি যে যারা বিএনপির নেতারা কেউ কেউ বলছেন যে ছাত্রলীগের সঙ্গে আঘাত করে ফল পেয়েছেন, তারপরে কারচুপি হয়েছে, নানা ধরনের কথা বলছে। আমার মনে হয় তারা একটা পরাজয়ের একটা সান্ত্বনা খুঁজতে চাচ্ছে, কিন্তু আসলে এগুলো কোনো কারণ নয়। হ্যাঁ, যদি কারচুপি কিছু হয়ে থাকে তাহলে খুব কোন স্কেলে হয়েছে, খুব লিমিটেড লেভেলে কারচুপি হলেও হতে পারে। তো তার মানে এই 14,000 আর 5,000 ভোটের পার্থক্য ওই কারচুপি দিয়ে নির্ণয় করা সম্ভব নয়। বিএনপি সম্পর্কে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে 1984 সালে আমরা যখন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করি, তখন একটা স্লোগান, খুব ইংরেজি একটা স্লোগান খুব পপুলার হয়েছে। সেটা হচ্ছে বিএনপি চয়েস ফর নিউ জেনারেশন। এবং এই স্লোগানের ভিত্তিতে ছাত্ররা ছাত্র দলের ব্যানারে সংগঠিত হতে থাকে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ, বিশেষ করে ছাত্র দলের ভূমিকাই ছিল সবচেয়ে বড়, মুখ্য ভূমিকা। সেটা এই কারণে খালেদা জিয়া মাত্র 8 বছরেই গণ অভ্যুত্থান করতে সক্ষম হয়েছিলেন 90-এর 6 ডিসেম্বর। এই চয়েস ফর নিউ জেনারেশন, এটা হচ্ছে বিএনপি ঠিকানা। কিন্তু আমরা দেখলাম যে মাঝখানে যে এতগুলো বছর গড়িয়ে গেছে, চয়েস ফর নিউ জেনারেশন এই স্লোগানটি ঠিক আছে কিনা সেটা আমরা যাচাই করি। যেমন আমি সম্প্রতি একটি সমাবেশের উল্লেখ করব, যে সমাবেশে বিএনপির নেতা লন্ডন থেকে বসে স্লোগান দিয়েছেন যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক। মানে যেই তরুণরা ভোট দিতে পারেনি, এই তরুণদের ভোটটা, প্রথম ভোটটা যেন ধানের শীষে যায়। কিন্তু এই স্লোগানের আবেদন কতখানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়েছে, এটাও তো একটা প্রশ্ন। কেন এই স্লোগানের আবেদনটা আসলো? এটার কারণ যদি আপনি খুঁজতে যান, সেটা হচ্ছে যে কোটা আন্দোলন, জুলাই বিপ্লব, এগুলোতে ছাত্র দলের মানে ঘোষিত ভূমিকা নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে একটা অনুভূতি কাজ করেছে। তারা দেখছে যে বিএনপি নেতা বলছেন যে আমরা এই আন্দোলনের সঙ্গে নেই, আবার কখনো বলছেন পেছন দিক দিয়ে আছি। এই যে একটা দ্বিমুখী অবস্থান, এই দ্বিমুখী অবস্থাটা ছাত্রছাত্রীদের মনের মধ্যে ভীষণভাবে প্রতীত হয়েছে। সর্বশেষ জুলাই বিপ্লবে যে অংশগ্রহণের বিষয়টা ছিল, যে জুলাই বিপ্লবের মালিকানা যেমন কোনো রাজনৈতিক দল নিতে পারছে না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের মানে পাটাতনের মালিকানা আছে, কিন্তু ফলাফলের যেই ঘটনায় ঘটলো সেই ঘটনার মালিকানা নেই। সেখানে ছাত্রছাত্রীরা কিন্তু প্রত্যক্ষ করেছে।
সেই বিষয়ে আমি দেখলাম যে কালকে যে ছাত্রছাত্রীরা যেভাবে ভোটটা দিয়েছে এবং তারা ডিসিশন নিয়ে শিবিরকে ভোট দিয়েছে, ইলেকশনটা হয়ে গেছে শিবির ভার্সেস দ্য রেস্ট। সেই জায়গায় শিবিরের এই জয়টা কোনো অপ্রত্যাশিত ছিল না। এবং শিবির ছাত্রদল দুপক্ষ সমর্থকেরাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে তারা ছিলেন। যদি ফলাফলের কোন রকম কোনো ব্যত্যয় হয় তাহলে একটা সংঘাত বেঁধে দিতে পারে, কিন্তু সেটা হয়নি। এটা আল্লাহর রহমত, শান্তিপূর্ণ। অর্থাৎ বিএনপির কিন্তু এই খুচরা কারণ তল্লাশির বদলে কেন আজকের তরুণরা ঘুরে যাচ্ছে, তাদের চয়েস ফর নিউ জেনারেশন কেন এখন শিবির হচ্ছে, এই বিষয়টা ভেবে দেখা যায়। যে মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান আসলো যে আহ, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, তখন থেকে বোঝা উচিত ছিল যে মাইন্ডসেটটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং আওয়ামী লীগ, জামাত ইসলামী একটা মুসলিম দল, বিএনপি তো অবশ্যই মুসলিম দল। তো জামাতকে নিষিদ্ধ করে, শিবিরকে নিষিদ্ধ করে তারা যে প্রিটেক্সে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, সেটার ফসল জামাত পেরেছে সাংগঠনিক কর্মমত। ছাত্র শিবিরের সাংগঠনিক তৎপরতা নীরবে ছিল। তারা একটা অনৈতিক কাজ করেছে, যে তারা ছাত্রলীগের মধ্যে ঢুকে গিয়ে তাদের অস্তিত্ব রক্ষা করেছে। ছাত্রলীগই হয়ে গেছে, জয় বাংলা স্লোগান দিয়েছে। কিন্তু ছাত্র দলের ছেলেরা সেই অনৈতিক কাজ করতে পারেনি, পারবেও না। যে তারা আজকে ছাত্রলীগ হয়ে গিয়ে আবার ছাত্র দলে ফিরে আসবে, এই ধরনের ভূমিকার কোনো সুযোগ ছিল না। এবং নির্বাচন যত এগোচ্ছিল, আপনার মনে আছে যে বিএনপি বা ছাত্রদল কিন্তু ডাকসু নির্বাচন চায়নি বা ছাত্র সংসদের নির্বাচন করে চায়নি। তারা বুঝতে পেরেছে যে দীর্ঘদিন ধরে যে বিশ্ববিদ্যালয়ের বাইরে তাদেরকে বাইরে রাখা হয়েছে, এর ফলে কিন্তু তাদের সাংগঠনিক কর্মতৎপরতা ছিল না। দ্বিতীয়ত, তাদেরকে কমিটিতে জায়গায় পাওয়া বা বড় নেতাদের ফেল মারার কাজেই তাদেরকে ব্যস্ত থাকতে হয়েছে। কে কমিটিতে জায়গা পাবে, কে পাবে না, এই ধরনের অনেক কিছু ছিল। এবং দু একটা প্রজন্ম কিন্তু বিএনপির ছাত্র দলের নেতৃত্ব থেকে তারা সরে যেতে বাধ্য হয়েছে। এইসব কারণে ছাত্র দলের সাংগঠনিক কর্মকাণ্ড অনেক স্থগিত ছিল। কিন্তু হয়তো প্রতিবাদ ছিল, আন্দোলন ছিল, সাংগঠনিক সেই ক্ষেত্রে শিবির তার বরাবরই রহস্যময় তার সাংগঠনিক কর্মতৎপরতা, সেখান দিয়ে তাদের সদস্য সংখ্যা বাড়িয়েছে, সাধারণ ছাত্রদের সহায়তা করছে, সবকিছু তারা করছে। এবং আচ্ছা, এই একটা কথা রেজাল্ট জন্য একটা কথা আমি বলি আপনাকে। আজকে দেখলাম যে বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা, স্থায়ী কমিটির সদস্য মিস্টার মির্জা আব্বাস, উনি একটা কথা বলেছেন। উনি বলেছেন যে মানে জামাতে ইসলাম তাদেরকে সবসময় বলতো যে আওয়ামী লীগ যেন ফেরত না আসতে পারে, এই জন্য যেন সবাই সতর্ক থাকেন। এটা তারা মুখে বলতো, কিন্তু তলে তলে তারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নাকি এই নির্বাচনে বিজয়ী হয়েছে। ওনার এই বক্তব্যের মানে বিষয়ে আপনার কি ধারণা? হতে পারে, কিন্তু আমার জানা মতে এরকম কোনো সাক্ষ্য প্রমাণ আমি কিন্তু পাইনি যে ছাত্রলীগ আওয়ামী লীগ ভোট দিয়ে ছাত্র শিবিরকে পাশ করিয়েছে। ছাত্রলীগের কত ভোট আছে, ছাত্রলীগের কত ছেলে আর বিশ্ববিদ্যালয়ে এখন আছে, তারা তো বিশ্ববিদ্যালয়ে সেই অর্থে নেইও। এবং তারা শিবিরকে ভোট দিলে শিবিরের যে মার্জিন হয়েছে, ব্যবধান, এই ব্যবধানটার জন্য শুধু ছাত্রলীগের সঙ্গে আতঙ্কের কারণে হয়েছে এটা আমি মনে করি না। আমি আগেই বলেছি যে এই ধরনের মন্তব্যের কারণে এটা আসলে মূল কারণ, যে এই পরাজয়ের মূল কারণকে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা হয়ে গেছে। তারা কেউ কেউ দোষারোপ করছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ভিসি জামাত ঘনিষ্ঠ মানুষ নাকি উনি এই ধরনের কারচুপির আয়োজন করেছে। অথচ আপনি শুনলে আশ্চর্য হবেন, এই ভিসি কিন্তু বিএনপির কারণেই কিন্তু তিনি সেখানে ভিসি হয়েছে। কিভাবে? প্রথমে একজন বিএনপি পন্থী শিক্ষকের নাম ঠিক করা হয়েছে এবং শিক্ষামন্ত্রী তদানীন্তন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদও কনফার্ম করেছেন যে উনি উপাচার্য হবেন। তখন বিশ্ববিদ্যালয়ের সাদা দল নামে একটা যে গ্রুপ আছে বিএনপি ভর্তি, তারা সেখানে বিএনপি বাগড়া জামাত। দিয়েছে যে না, ওই ব্যক্তিকে করা যাবে না। তাহলে ওই ব্যক্তিকে করা যাবে না, তাহলে কাকে করা যাবে? তখন সফট ক্যান্ডিডেট হিসেবে এই ডাক্তার নিয়াজকে ঢুকানো হয়েছে, জামাতেরাও ঢুকিয়েছে এবং নিয়াজ সাহেব সেখানে হয়েছে। তো নিয়াজ সাহেবরে আপনি দোষারোপ করেন, তাহলে নিয়াজ সাহেব তো আপনারাই এনেছেন। আর দ্বিতীয়ত, নিয়াজ সাহেব নামে একজন ব্যক্তি, তো বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের সর্বত্র বিএনপির সমর্থক শিক্ষকরা তো ভরে আছেন, তারাই তো এখন ক্ষমতায়। রাইট। কেউ ডিন, কেউ প্রক্টর, সবই তো তারা। এবং তারা যে ওখানে বসে আছেন, তারা কি করলেন এই ছাত্রদের দলের এই সদস্য ক্যান্ডিডেটের জিতানোর ক্ষেত্রে কোনো ভূমিকাই পালন করেনি। তো এই বিষয়গুলো ভেবে দেখার বিষয় আছে। আমি যেটা বলবো,
বিএনপি যখন সিদ্ধান্ত নিয়েছে জামাত থেকে তারা দূরে যাবে, আমি আগেও বিএনপি নির্বাহী কমিটির সময় বলেছি যে তোমাকে বদিবে যে বকুলে বাড়ি শেষে জামাত কিন্তু একদিন বিএনপি কে খেয়ে ফেলবে যদি এই ঐক্য ঐক্য করতে করতে বিএনপির কাঁধে ভর দিয়ে জামাত অনেক উত্তর নিতে যাচ্ছে। জামাতের রাজনীতির আমি মোটেও সমর্থক নেই, এবং আপনারা জানেন যে প্রেস ক্লাবে জামাতের রাজনীতির সঙ্গে আমার সংঘাতের কারণে অনেক কিছু ঘটনা ঘটছে এবং তারা সর্বত্র। কিন্তু তারা যে বিজয়টা পেয়েছে এই বিজয়টাকে অপ্রত্যাশিত অঘটন এইভাবে বলা মোটেও সমীচীন হবে না। কারণ ছাত্র শিবির জামাত ইসলামী তাদের পরিশ্রম করে টার্গেটেড সুনির্দিষ্ট ভাবেই এই বিজয়কে তারা ছিনিয়ে এনেছে। এখন বিএনপি যেটা করা উচিত ছিল জামাত থেকে আলাদা হয়ে যাওয়ার পর তাদের যে তৎপরতা হওয়া উচিত ছিল যে জামাত কোন কোন ক্ষেত্রে বিএনপির জমিন নিয়ে জামাতের জমিন বানিয়ে ফেলেছে সেগুলো থেকে আমরা পৃথক কিভাবে হব সেই কাজটা কিন্তু বিএনপি করে। অর্থাৎ সেই জন্য বিএনপি এখন আতঙ্কিত হয়ে পড়েছে, এবং জাতীয় নির্বাচন তো পরে, জাতীয় রাজনীতিতেই এর একটা প্রভাব পড়বে। যেমন জামাতের বার্গেনিং আচ্ছা, পাওয়ার জাতীয় রাজনীতিতে আপনি যে বলছেন যে জাতীয় রাজনীতিতে প্রভাব পড়বে অথবা জাতীয় নির্বাচনেও প্রভাব পড়তে পারে বলে কেউ কেউ বলছে, আপনি এই জিনিসটা একটু আমাদেরকে পরিষ্কার করেন যে কি ধরনের প্রভাব পড়তে পারে। না, এটা একটা প্রভাব পড়বে এইভাবে। প্রথমত আপনি কালকে যে ঐকমত্য কমিশনের বৈঠক আছে সেই ঐকমত্য কমিশনে জামাতের সুরটা একটু অন্যরকম হবে, যেরকম আছে তার চাইতে একটু চড়া হতে পারে, বার্গেনিং পাওয়ার বাড়তে পারে। তারা পিআর পদ্ধতি নিয়ে তারা বলছে যে পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না, এবং এই ডাকসুর এই বিজয়, যেটা ডাকসুকে আমরা বলি সেকেন্ড পার্লামেন্ট, এই বিজয় কিন্তু জামাতকে ডেফিনেটলি উৎসাহিত করবে যে সমাজের শিক্ষিত তরুণদের মধ্যে যদি তাদের সমর্থন এরকম থাকে তাহলে জাতীয় পর্যায়ে সমর্থন থাকতে পারে। যদিও এটা কতখানি সত্য আমি জানি না এবং আমার কাছে এটা মনে হয় না, কিন্তু জামাত জাতীয় রাজনীতিতে আমি মনে করি যে আগের চাইতে তার দর কষাকষির শক্তি বাড়িয়ে ফেলবে, এবং ইসলামী শক্তিগুলো জামাতের সঙ্গে যারা আছে তাদের শুরু চলে যাবে। সেই জায়গায় বিএনপি অনেকটা ডিফেন্সিভ পজিশনে পড়ে যেতে পারে, এবং বিএনপি নেতৃবৃন্দের কথাতেও তাই মনে হচ্ছে। কিন্তু আমি মনে করি যে এটা জাতীয় রাজনীতির এই যে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে এটাকে অস্বীকার করার উপায় নেই। এবং জাতীয় নির্বাচনে এই জিনিসটা বলা হয়, আমি মনে করি না যে জামাতের এই ঢাকার ডাকসুর বিজয় জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ে রূপান্তরিত হবে। কেননা এখানে নির্বাচনটা হয়েছে শিবির বনাম বাকিরা, আর সেখানে ইলেকশনটা হবে বিএনপি বনাম বাকিরা। অতএব বিএনপির জাতীয় পর্যায়ের যে অবস্থান, এই অবস্থানকে জি, ডাকসুর বিজয় দিয়ে একদম আমি মনে করি যে ম্লান করা যাবে না। তবে বিএনপির নিজের বোঝা উচিত তার জনপ্রিয়তার ক্ষেত্রে একটা ভাটা আছে, এই ভাটাকে বিএনপি রুখতে হবে। এই ভাটাটা একটা বিধ্বংসী ভাটা। সব জায়গায় আলোচনা হচ্ছে যে বিএনপির এই চাঁদাবাজি লুটতরাজ যেগুলোর কারণে অনেকখানি বিএনপি বলতে যাচ্ছে, এবং কেউ কেউ এটাও বলছে যে আগামী নির্বাচন প্রতীকের নির্বাচন নয়, ব্যক্তি প্রার্থীর উপরে নির্বাচন নির্ভর করবে, ইস্যুর উপরে নির্বাচন নির্ভর করবে। এই কথাগুলো আমার মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ কথা। এবং আজকে একটি ছাত্রীর কথা শুনলাম ফেসবুকে, তিনি বলছেন যে এই ছাত্র দলকে ভোট দিলে ছাত্রলীগই আসবে, ছাত্রদল ছাত্রলীগের মধ্যে পার্থক্য নেই, অতএব আমি শিবিরকে ভোট দিব। কথাটার মধ্যে এটা একটা শ্লেষ থাকলেও কিন্তু কথাটা উড়িয়ে যাবার মতো না। অতএব ছাত্রলীগের ভোটে শিবির জিতেছে বা না ছাত্র দলের সঙ্গে মিলে ছাত্র দল প্রতিদ্বন্দ্বিতা করেছে, এই আলোচনাগুলো এখন আমি মনে করি নিরর্থক। কারণ জগন্নাথ হলে ছাত্র দলের প্রতি ক্যান্ডিডেট যে ভোট পেয়েছে, তো সেটা কি এখন আমরা কিভাবে দেখবো যে এটা কি ছাত্রলীগের ভোট না ছাত্রলীগের বাইরের ভোট? এটাও তো একটা নির্দিষ্ট বিষয় আছে। জি, জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব শওকত মাহমুদ। আমরা আপনার কাছ থেকে যে বিষয়গুলি জানতে চেয়েছিলাম, বিশেষ করে বিএনপির রাজনীতি নিয়ে, জামাতের রাজনীতি নিয়ে, এবং আগামী নির্বাচনগুলিতে কি হবে, মানে আগামীতে তো আরো কয়েকটা ছাত্র সংসদ নির্বাচন হবে, সেগুলো নিয়েও কিন্তু আমরা একটু মানে মানে বিশ্লেষণ করার হয়তো সুযোগ পাবো পরবর্তীতে, যে ওগুলির রেজাল্টটা কি হয় এর আগে। তো আপনি যেটা বললেন এটাও আমাদের কাছে গ্রহণযোগ্য, আমার কাছে বিশেষ করে ব্যক্তিগতভাবে গ্রহণযোগ্য মনে হয়। আপনারা দেখেছেন আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন তো এই যে মান্না, মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, ওনারা তো একচেটিয়া ভাবে ডাকসুতে নির্বাচিত হয়েছিলেন, বাট ওনাদের মূল দল কিন্তু জাতীয় রাজনীতিতে কোনো প্রভাবই বিস্তার করতে পারেনি। তো সেটাও একটা উদাহরণ বটে। তো দেখা যাক সামনে কি হয়। আপনাকে অনেক ধন্যবাদ তারপরে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ছাত্র দলও তো প্রথম যে ডাকসু নির্বাচনে অংশ নিয়েছে
সেখানে তো জি। ছাত্রদল নতুন সংগঠন হিসেবে তারা অনেকগুলো হলে জয়ী হয়েছে, যদিও কেন্দ্রীয় সংসদে সেভাবে ফলাফল করতে পারেনি। মান্না আক্তারের যে আহ, তাদের যে ব্যক্তিত্ব, জনপ্রিয়তা ছিল, এবং জাসদের যে আওয়ামী লীগ বিরোধী যে ভূমিকাটা ছিল, সেটা সাধারণ ছাত্রছাত্রীরা গ্রহণ করেছে। কিন্তু এর মানে এই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি এমন একটা মানে মন্দির হিসাবে এটা ভাবা ঠিক হবে না যে এখানে সবসময় স্বাধীনতা বিরোধীর আদর্শরা হাঁটতেই থাকবে, মুক্তি অসাম্প্রদায়িক শক্তি সবসময় জিততে হবে। এখন দেশে এসব বিভাজন গণ অভ্যুত্থানের কারণে মুছে গেছে। কারণ কে স্বাধীনতা বিরোধী, কারণ যেই প্রজন্ম আজকে ইলেকশন করছে ছাত্র শিবিরে, তারা তো স্বাধীনতা যুদ্ধ দেখেনি, কিন্তু স্বাধীনতা যুদ্ধকালীন তার মূল দলের যে আদর্শ, সেই আদর্শের বিরুদ্ধেও কিন্তু সে যায়নি। কিন্তু আজকের শিক্ষার্থীরা সেটা ওইভাবে দেখছে না। তারা মনে করে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, গণ অভ্যুত্থানের ক্ষেত্রে তাদের বড় ভূমিকা ছিল, সেই নেতৃত্বকে তারা মনে করি যে তারা পুরস্কৃত করতে চেয়েছে। এবং দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা আচ্ছা, অবশ্যই আরেকটা আগামীকাল প্রশ্ন, আমি আমি বরং আরেকটা ছোট একটা প্রশ্ন করি আপনাকে। এই দেখেন, এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে আমরা দেখলাম যে এনসিপি কে বেশ মানে এক ধরনের মানে ভালো অবস্থানে চলে যেতে, এবং তারা নানা রকম ক্ষমতার সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গেল, এবং এমনকি তারা ডক্টর ইউনূসেরও নিয়োগকর্তা হিসাবে নানা জায়গায় তাদেরকে উপস্থাপিত করা হলো। কিন্তু সেই এনসিপির যে ছাত্র সংগঠন, তাদের তো এখানে রীতিমতো ভরাডুবি হলো। তাদের তো কোনো অবস্থানই নাই। তো এতে কি এনসিপি রাজনীতির মানে অসারতা কি প্রমাণ হলো কিনা? এটা অবশ্যই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। যারা আন্দোলনের সম্মুখ সারির নেতারা ছিলেন, তারা এই যে পলিটিক্যাল রাজনৈতিক দল করে সরকারের অংশীদার হয়ে এবং বিভিন্ন বাণিজ্যিক বা বিষয়ে তারা জড়িত হয়ে তাদের যে ইমেজ দাঁড়িয়েছে, এটার সঙ্গে ছাত্র সমাজ এক ছিল। এবং আপনারা দেখেন যে তারা এনসিপি গঠন করবে প্রাইভেট ইউনিভার্সিটিগুলির ছাত্ররা, যারা আন্দোলনের শেষ মুহূর্তে উজ্জীবিত সৈনিক ছিল, তারাও সরে গেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা কিন্তু এই বিষয় পছন্দ করেনি যে জাতীয় রাজনীতিতে স্টেক হোল্ডার হবে এবং বড় বড় দলগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে ক্ষমতায়। পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হয়েছে, মানে জাকসু নির্বাচন হয়েছে। এবং বিস্ময়কর ঘটনা হলো, মানে অভূতপূর্ব আমি বলবো, আমি জীবনে কখনো এরকম শুনিনি যে কোনো একটা ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা করতে 3 দিন লেগে যায়। 3 দিন ধরে কেবল ভোট গণাই হচ্ছে। এবং এর মধ্যে এটা এত প্রেশার পড়েছে যারা ভোট গণনা করছিলেন, এটা স্বাভাবিক, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হচ্ছে। কিন্তু তাদের ম্যানুয়াল পদ্ধতিতে কি এর আগে হয় নাই বহু নির্বাচন হয়েছে, তখন কিন্তু এত ঝামেলা হয়নি। এবারে ঝামেলা হচ্ছে এই কারণে তাদের ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার কোনো প্রস্তুতিই ছিল না। কথা ছিল তারা মেশিনের মাধ্যমে গুনবে, কিন্তু শেষ মুহূর্তে মেশিনের মাধ্যমে গোনা হয়নি, ম্যানুয়াল পদ্ধতিতেই গোনা হচ্ছে। এই যে প্রস্তুতি না থাকার কারণে যে বাড়তি চাপ, এই চাপ সহ্য করতে না পারে একজন শিক্ষকের মৃত্যু পর্যন্ত হয়েছে। জীবনে কখনো শুনেছেন যে ভোট গণনার চাপ সহ্য করতে না পেরে একজন একজন ভোট গণনাকারীর মৃত্যু হতে পারে? উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনার তো কাজ ভোট গণনা নয়, তারপরে ওনারা স্বতঃস্ফূর্তভাবে এই কাজগুলি করেন। এবং সেই কাজ করতে গিয়ে একটা ইয়াং শিক্ষার্থী, উনি খুবই জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন, ওনার এই যে মৃত্যুটা, এই মৃত্যুর দায়টা কে নিবে? কাউকে না কাউকে তো নিতে হবে। আমি মনে করি এর দায়িত্ব সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষে দেওয়া উচিত, এবং এই জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা হওয়া উচিত, আমি এটা মনে করি। আপনারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন, নির্বাচনের দায়িত্ব নিয়েছেন, আপনারা কেন একটা নির্বাচন কন্ডাক্ট করতে পারলেন না? কেন পারলেন না ভাই? না পারার তো কোনো অজুহাত এখানে কার্যকর না। আপনি কি বলবেন? আপনি কি এমন কথা আপনার মধ্যে আছে, কি এমন অজুহাত অথবা কি এমন যুক্তি আপনার আছে যে যুক্তির কারণে একজন শিক্ষকের মৃত্যুকে জাস্টিফাই করা যায়? কি এমন যুক্তি আপনার এমন আছে যে মাত্র 11,000 ভোট, এখানে 11,000 ভোটের একটা বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা করতে 3 দিন লাগানো যায়? কি যুক্তি ভাই বলেন? এবং সেখানে যে অনেক অনেক প্রার্থী ঘোরার খুব সমস্যা, তাও কিন্তু না। মানে জাকসু কেন্দ্রীয় সংসদে 25টা পদের প্রতিদ্বন্দ্বিতা করছে মাত্র 177 জন। আহামরি কোনো প্রার্থীও কিন্তু না যে অনেক প্রার্থী অনেক গুনতে হচ্ছে, তাও তো না। তাহলে আপনারা পারলেন না কেন?
না পারার মূল কারণটা হলো ওটাই, তাদের কোনো প্রিপারেশনই ছিল না। সব কিছু যান্ত্রিকভাবে আপনারা গুনবেন, কিন্তু তারও তো একটা সবসময় কিন্তু একটা আপনার সাপোর্টিং কিছু থাকা লাগে, একটা প্ল্যান বি থাকা লাগে, যদি এই কারণে কোনো কারণে এটা বন্ধ হয়ে যায় যেন আমরা ওইটাতে শিফট করতে পারি। কি আপনাদের অল্টারনেটিভ প্ল্যান ছিল? কোনো প্ল্যান ছিল না। মানে এরকম ভয়ঙ্কর ব্যর্থতা আমার জীবনে আমি কখনো দেখিনি। কিন্তু সেটা নিয়ে কি হচ্ছে আবার দেখেন, আরও অনিয়মের কতগুলি মানে সীমা নাই। নির্বাচনের দিনই দেখলাম একজন শিক্ষক উনি কমপ্লেন করছেন যে যে অমোচনীয় কালি দেওয়া হয়েছে এটা অমোচনীয় নয়, এমনি উঠে যায়, নর্মাল কালি দেওয়া হচ্ছে। নিশ্চয়ই এগুলো চুরি হয়েছে, অমোচনীয় কালির জন্য টাকা নিয়েছে, নিয়ে এটা কম দামি কালি নিয়ে আসছে, চুরি হয়েছে। আবার দেখুন উনি নিজেও মানে নির্বাচনকে বলে যে এই নির্বাচন হচ্ছে না। উনি যখন এটাকে বলছেন তখন একজন শিক্ষক যিনি নির্বাচনের দায়িত্বে ছিলেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন, উনি যখন এগুলো বলছেন তো তার কথা কেউ কর্ণপাত করছে না। এরই মধ্যে এই নির্বাচনের অংশ হিসাবে অনেকগুলি প্রতিষ্ঠান কিন্তু অনেকগুলি সংগঠন কিন্তু নির্বাচনকে বর্জন করেছে। জাতীয়তাবাদী ছাত্রদল তারা নির্বাচন বর্জন করেছে, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য তারা বর্জন করেছে, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, স্বতন্ত্র, তারপরে এরা অনেকেই কিন্তু নির্বাচনটাকে বর্জন করেছে। কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনটাকে বর্জন করেছে। কেন বর্জন করলো? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্জনের এই জিনিস বর্জন করতে হলো কেন? কেবল অনিয়মের কারণে বর্জন করলো নাকি তাদের স্বভাবের কারণে বর্জন করলো? এটাও কিন্তু একটা প্রশ্ন। আমরা এর আগে দেখেছি যে ছাত্রদল নির্বাচন বর্জন করলো কখন? একদম শেষ বেলায় এসে, ভোট শেষ হওয়ার 1 ঘন্টার আগে, ঘন্টাখানেক আগে। অন্যরা প্রায় ওই রকম সময় বর্জন করলো। কেন? এই বর্জনের বিষয়টা একটা ছোট্ট একটা নির্বাচন, এই নির্বাচনে এত অঘটন কেন ঘটবে? ঢাকা ইউনিভার্সিটিতে এর চেয়ে বড় নির্বাচন হয়েছে, অনেক বেশি উত্তেজনা ছিল, এর প্রায় 4 গুণ ভোট ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। কোথায় সেখানে তো হলো না কিছু? আপনারা পারলেন না কেন? এই নির্বাচন আমি যখন আজকে এই যখন রেকর্ডিং করছি তখনও পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি। রাত্র থেকে 11টা-12টা থেকে হবে কি না হবে আল্লাহ জানে। তারপর যে যারা বর্জন করেছে তারা এই নির্বাচনকে কতটুকু গ্রহণ করবে সেটা নিয়ে আরেক নাটক হবে। এটা আমরা দেখেছি যে এই যে মানে অযোগ্য লোককে যখন একটা বড় পদে বসিয়ে দেওয়া হয় তখন মনে হয় এই ঝামেলাগুলি হয়। আমি মনে করি নির্বাচনের সঙ্গে যারা দায়িত্বে ছিল ওদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনতে হবে। যে জিনিসটা আপনি পারবেন না সেই জিনিসটার দায়িত্ব আপনি কেন নেবেন? আরেকটা কথা বলি, যে জিনিসটা বলি আলোচনা হয়তো শেষ করবো আমি। একটা জিনিস মাথায় রাখবেন যে ডাকসু নির্বাচন হয়ে গেছে আজকে কয়েকদিন হয়ে গেল। এখন আমি দেখছি যে সেই নির্বাচন নিয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে, মানে ছাত্রদলের পক্ষ থেকে না, বিএনপির পক্ষ থেকে এটাকে নিয়ে নানা ধরনের আপত্তিজনক কথা বলা হচ্ছে, কারচুপির অভিযোগ তোলা হচ্ছে। বিএনপির এক নেতা, বিএনপির যুবদলের একজন লিডার মোনায়েম মুন্না, সে বলেছে যে ডাকসু না, এটা নাকি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শেখ হাসিনাকেও নাকি হার মানিয়েছে। শেখ হাসিনাকে হার মানালো কেমনে ভাইয়া? একটু বলেন তো, বুঝান তো আমার। শেখ হাসিনা তো ভোট না দিয়েই পাশ করে নিয়েছে। শেখ হাসিনা তো দিনের ভোট রাতে করেছে। শেখ হাসিনা তো আমি এবং ডামির ভোট করেছে। এই যে ইঞ্জিনিয়ারিং, এই ইঞ্জিনিয়ারিংকে কীভাবে হার মানানো ভাই বুঝান আপনি? মানে মুখে যা আসবে তাই বলে দেবেন? কি এমন রাজনীতি আপনারা করেন যে মুখে যা আসলো সেটা বলে দেওয়ার আপনারা বৈধতা পেয়ে গেছেন? যখন এরকম একটা দায়িত্বশীল ব্যক্তি, উনি যুবদলের সভাপতি, উনি যখন এই ধরনের কথা বলেন তখন ছাত্র দলকে কিন্তু নানাভাবে পরিচিত করেন যে তোমরাও মানে না, তোমরা ওই নির্বাচনকে মেনো না, তোমরাও নির্বাচনের সম্বন্ধে এই সমস্ত কথাবার্তা বলো। কেন বলবেন আপনি? তাহলে আপনি একটা প্রমাণ দেন। এ পর্যন্ত ডাকসু নির্বাচনে আমি দেখেছি অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু এখন পর্যন্ত আমি কারোর কাছ থেকে একটা প্রমাণ পেলাম না। খালি সুইপিং কমেন্ট। কেন ভাই সুইপিং কমেন্ট আপনি কেন করবেন? এই সুইপিং কমেন্ট করার এখতিয়ার আপনাকে কে দিয়েছে? এটা তো হয় না। এবং এর মাধ্যমে আপনারা যে স্টুডেন্টদেরকে, মানে আপনাদের যারা ছোট ভাই, তাদেরকে যে পরিচিত করছেন যে একটা কিছুকে মানে নিজের পক্ষে না গেলেই সেটাকে অস্বীকার করা, নিজের পক্ষে যায় নাই অতএব নির্বাচন ভালো হয় নাই, এই যে মানসিকতাটা, এটা আমরা আগেও দেখেছি, জাতীয় নির্বাচনেও দেখেছি। তো এই মানসিকতাটা তো গণতান্ত্রিক মানসিকতা নয়। গণতন্ত্রের ধর্ম হচ্ছে একজন জিতবে একজন হারবে। এখন যিনি হারবেন তিনি যদি সেটাকে না মানতে চান তাহলে তো হলো না, বরঞ্চ আপনাদের আত্মসমালোচনা করা উচিত যে কেন আপনারা পারলেন না।
এই নেতাদের উচিত তার এসব ছোট ভাইদের নিয়ে ডেকে নিয়ে বসা, বোঝানো যে তোমরা কেন পারলা না। তো এটা তো আপনারা করেন নাই কাজটা। আপনারা গড্ডালিকা প্রবাহে গা ভাসাচ্ছেন, এবং গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে আপনারা ভাবতেছেন এই দেশের সবাই আপনাদেরকে দলে দলে যে ভোট দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। ভাই এই দুনিয়াটা তো সহজ না। এই যে ভোট বড় মারাত্মক কিছু, আপনাদের বোঝা উচিত। আগের ভোট ভুলে যান, আগে কিভাবে ভোট হয়েছে, হুজুকে ভোট হয়েছে, এগুলোকে তখন ভুলে যান প্লিজ। এখন যার হাতে ভোট তাকে খুশি করার, তার জন্য কিছু করার চেষ্টা করুন।